প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের গত ক্লাসটা যান্ত্রিক গোলযোগের কারণে ক্লাসটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, সেই ক্লাসটা সম্পূর্ণ করতে পারিনি। আজকে আমরা সেই আগের জায়গা থেকে শুরু করব। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে অরবিট এবং অরবিটাল। তোমাদেরকে কিন্তু সর্বশেষ যখন হুন্ডের নীতি পড়িয়েছিলাম, মনে আছে নিশ্চয়ই তোমাদের, হুন্ডের নীতি পড়িয়েছিলাম যে হুন্ডের নীতিটা আসলে কী ছিল, অর্থাৎ সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত হবে সেই বিষয়ে বিজ্ঞানী হুন্ড যে নীতি দিয়েছিলেন সেটা ছিল আমাদের হুন্ডের নীতি। আমরা দেখেছিলাম যে আমরা হুন্ডের নীতি দেখেছিলাম যে সমশক্তি সম্পন্ন অরবিটালে, যেমন এই যে ডি অরবিটাল আমাদের কয়টি? 5টি, 1 2 3 4 5। আবার আমরা দেখেছি যে পি অরবিটাল 3টি। তাহলে আমরা সর্বশেষ হুন্ডের নীতি পড়িয়েছিলাম যে হুন্ডের নীতির সাহায্যে আমরা দেখেছিলাম যে সমশক্তি সম্পন্ন, যেমন এখানে যদি একটাই ইলেকট্রন থাকে, যদি পি অন হয় তাহলে কিন্তু এই ইলেকট্রনটা এই তিনটা, এইটা এবং এই তিনটা যে কোনো জায়গাতে থাকার সম্ভাবনা সমান। কারণ একটা ইলেকট্রন কিন্তু এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও। কারণ কি? কারণ হচ্ছে যে সবগুলো অরবিটাল সমশক্তি সম্পন্ন। অনুরূপভাবে এখানে যদি ডি অন হয়, ডির একটা ইলেকট্রন কিন্তু এই একটা ইলেকট্রন এখানে 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 যে কোনো জায়গায় থাকতে পারে, অর্থাৎ এই পাঁচটা অরবিটালে কিন্তু সেই ইলেকট্রনটা থাকার সম্ভাবনা সমান। অর্থাৎ এইখানে কিন্তু প্রতিটাতে থাকার সম্ভাবনা তাহলে কত হচ্ছে? প্রতিটা অরবিটালে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা হচ্ছে 20%। তাহলে প্রতিটি অরবিটালে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 20%। এইখানে যেহেতু তিনটা, তাহলে প্রতিটি অরবিটালে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কত হচ্ছে? 33.33%। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা সেই ইলেকট্রন বিন্যাস দেখেছি যে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন প্রথমে কি হবে? ইলেকট্রন প্রথমে বিজোড় অবস্থায় থাকবে, অর্থাৎ সর্বাধিক বিজোড় অবস্থায় থাকার চেষ্টা করবে, সর্বাধিক বিজোড় অবস্থায় অবস্থান করবে, এবং এই বিজোড় ইলেকট্রনের স্পিন হবে একমুখী। যেমন যদি পি3 হয় তাহলে এই যে তিনটি বিজোড় ইলেকট্রন থাকবে। এখানে যদি ডি4 হয়, অন অন এই যে বিজোড় ইলেকট্রনের স্পিনগুলো, এই বিজোড় ইলেকট্রনের স্পিন হবে একমুখী। আবার যদি এখানে পি4 হয় তাহলে কি হবে? আর একটা ইলেকট্রন এসে এখানে যুগলবদ্ধ হবে। যদি পি5 হয়, পি5 আর একটা ইলেকট্রন যুগলবদ্ধ হবে। পি6 হলে আরও একটি ইলেকট্রন যুগলবদ্ধ হবে। অনুরূপভাবে এইখানে যদি বাড়তে থাকে ডি যখন 5 তখন 5টি বিজোড় ইলেকট্রন, যখন 6 তখন আরেকটি যুগলবদ্ধ হলো, যখন এটা 7 হবে তখন আরও একটি যুগলবদ্ধ হবে, যখন এটা 8 হবে তখন আরও একটি যুগলবদ্ধ হবে, যখন 9 হবে তখন আরও একটা যুগলবদ্ধ হবে, যখন 10 হবে তখন সবগুলো অরবিটালে ইলেকট্রন যুগলবদ্ধ অবস্থায় থাকবে। অর্থাৎ আমরা দেখেছি যে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন এমনভাবে বিন্যস্ত হবে যেন তারা সর্বাধিক অযুগ্ম অবস্থায় থাকতে চায়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের মূল বিষয়গুলো গত ক্লাসে দেখিয়েছি। আমরা আজকে চলে আসবো অরবিট এবং অরবিটাল। তাহলে অরবিট এবং অরবিটাল এই দুটো কি? আসলে অরবিটের ধারণা আমরা কোথায় পেয়েছি? মনে আছে তোমাদের? তোমরা বোর পরমাণু মডেল যখন পড়েছো বা যখন বোর পরমাণু মডেল নিয়ে আলোচনা করেছি, তখন আমরা কি বলেছি? যে নিউক্লিয়াসের চারদিকে, এই যে নিউক্লিয়াসে আমরা বলেছি যে নিউক্লিয়াসের চারদিকে কতগুলো বৃত্তাকার কক্ষপথে, আমরা বোর পরমাণু মডেলে বলেছি যে নিউক্লিয়াসের চারদিকে কতগুলো স্থির বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন আবর্তন করে নিউক্লিয়াসকে কেন্দ্র করে। এই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন আবর্তন করে, আমরা বলেছি যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, এবং এই ঘূর্ণনকালে আমরা বলেছি যে এই ঘূর্ণনকালে ইলেকট্রন শক্তি বিকিরণও করে না, শোষণও করে না। অর্থাৎ এই যে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন ঘূর্ণনশীল থাকে, এই বৃত্তাকার কক্ষপথগুলোকে অরবিট বলা হয়। তাহলে অরবিটের ধারণা আমরা কোথায় পেয়েছি? আমরা অরবিটের ধারণা পেয়েছি, এই অরবিটের ধারণা আমরা কোথায় পেয়েছি? ধারণা কোথা থেকে আমরা পাই? বোর পরমাণু মডেল। বোর পরমাণু মডেল। তাহলে এই যে অরবিটের ধারণা কিন্তু আমরা পেয়েছি বোর পরমাণু মডেল। তাহলে প্রিয় শিক্ষার্থী, বোর পরমাণু মডেলে আমরা অরবিটের ধারণা পেয়েছি, অর্থাৎ অরবিট সমূহ কি? অরবিটকে কেমন আমরা বলেছি? এখানে অরবিট বলেছি বৃত্তাকার, এখানে আমরা বলেছি অরবিট বৃত্তাকার। এবং আমরা এখানে দেখিয়েছি যে অরবিট প্রধান কোয়ান্টাম সংখ্যা এর সাথে, যে প্রধান কোয়ান্টাম সংখ্যা
এন এর সাথে সম্পর্কিত, এই যে এন এর সাথে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর সাথে সম্পর্কিত, আবার একটু লক্ষ্য করি, তাহলে আমরা অরবিটের ধারণাটা প্রথম দিয়ে নিলাম। অরবিট হচ্ছে কি, যে বোর পরমাণু মডেল অনুসারে নিউক্লিয়াসের চারদিকে কতগুলো বৃত্তাকার স্থায়ী কক্ষপথে ইলেকট্রন ঘূর্ণনরত থাকে। বোর পরমাণু মডেল শক্তি স্তর সম্পর্কিত শিকার্য। তাহলে আমরা কি বলছি, এই যে বৃত্তাকার বোর পরমাণু মডেলে এই যে নিউক্লিয়াসের চারদিকে বৃত্তাকার স্থায়ী কক্ষপথের ধারণা দেওয়া হয়েছে, সেই বৃত্তাকার স্থায়ী কক্ষপথগুলো হচ্ছে অরবিট। এই বৃত্তাকার স্থায়ী কক্ষপথগুলোকে বলা হচ্ছে অরবিট। তাহলে অরবিট হচ্ছে বৃত্তাকার বা গোলাকার, এবং প্রধান অরবিটের ধারণা দিচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। যেমন এই যে n সমান অন, এই যে যখন n সমান অন হচ্ছে, n সমান অন হলে প্রথম অরবিট, n সমান 2 হলে দ্বিতীয় অরবিট। এইভাবে আমরা কি পাচ্ছি, এইভাবে আমরা অরবিটের ধারণা পাচ্ছি। তাহলে n সমান অনে প্রথম অরবিট, n সমান 2 এ দ্বিতীয় অরবিট, এবং n সমান 3 তে তৃতীয় অরবিট। এইভাবে আমরা অরবিটের ধারণা আমরা পেয়ে যাচ্ছি। এইবার আমরা অরবিটালের ধারণা পাবো। অরবিটালের ধারণা পাচ্ছি আমরা কোথা থেকে? কোয়ান্টাম বলবিদ্যা থেকে। কোয়ান্টাম বলবিদ্যা। তাহলে অরবিটালের ধারণা পাচ্ছি আমরা কোথা থেকে? অরবিটালের ধারণা পাচ্ছি আমরা কোয়ান্টাম বলবিদ্যা থেকে। এই যে কোয়ান্টাম বলবিদ্যা থেকে আমরা অরবিটালের ধারণা পাচ্ছি, এই কোয়ান্টাম বলবিদ্যায় তরঙ্গ ফাংশন আছে সাই স্কয়ার। আমরা যদি এই যে তরঙ্গ ফাংশন, যে সাই স্কয়ারের তীব্রতার তরঙ্গ ফাংশন সাই স্কয়ারের তীব্রতার তরঙ্গের তীব্রতার সমানুপাতিক, সেখানে যে সমীকরণ আছে, সেখানে আমরা এই যে কোয়ান্টাম বলবিদ্যা থেকে ধারণা পাচ্ছি। তার আগে আমরা বলতে চাই যে নিউক্লিয়াসের চারদিকে নির্দিষ্ট কিছু ত্রিমাত্রিক স্থানে, নিউক্লিয়াসের চারদিকে নির্দিষ্ট ত্রিমাত্রিক স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বাধিক। নির্দিষ্ট ত্রিমাত্রিক স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বাধিক, অর্থাৎ নিউক্লিয়াসের চারদিকে যে অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বাধিক, অর্থাৎ তাহলে আমরা কি বলবো এখানে? আমরা দেখালাম এটা। তাহলে এই অরবিটটা হচ্ছে, এই অরবিটালটা হচ্ছে নিউক্লিয়াস চারদিকে, নিউক্লিয়াসের চারদিকে যে ত্রিমাত্রিক অঞ্চলে, যে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বাধিক, তাকে অরবিটাল বলা হয়। তাহলে এই যে নিউক্লিয়াসের চারদিকে যে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বাধিক, সেই ত্রিমাত্রিক অঞ্চলটাকে আমরা কি বলবো? অরবিট বলবো। তাহলে প্রথমে কিন্তু আমরা যদি সংজ্ঞার দিক থেকে বলি, অরবিট এবং অরবিটালটা কিন্তু আমাদের ক্লিয়ার হলো। তাহলে অরবিট হচ্ছে তরঙ্গ ফাংশন, এখানে সাই স্কয়ারের তরঙ্গ ফাংশনের তীব্রতার সমানুপাতিক। এইখানে কারণ ইলেকট্রন কিন্তু তরঙ্গ, ইলেকট্রন আমরা ডি ব্রগলি সমীকরণে আমরা দেখেছি ইলেকট্রনের যে ডুয়েল নেচার দেখেছি, সেখানে ইলেকট্রন একই সাথে কণা এবং তরঙ্গ। তাহলে কোয়ান্টাম বলবিদ্যা থেকে আমরা এই যে আমরা ধারণা পেলাম অরবিটালের, অর্থাৎ অরবিটাল নির্দিষ্ট জায়গা, অর্থাৎ নিউক্লিয়াসের চারদিকে নির্দিষ্ট ত্রিমাত্রিক অঞ্চল যেখানে ইলেকট্রন মেঘের ঘনত্ব সর্বাধিক, সেই ইলেকট্রন মেঘের সেই ত্রিমাত্রিক অঞ্চলটাকে আমরা অরবিটাল বলবো। তাহলে অরবিটাল আমরা যখন এখানে দেখেছি যে অরবিটাল বোর পরমাণু মডেল মতো অরবিটাল আমরা ধারণা পেয়েছি, তাহলে আমরা ঠিক অরবিটালের ধারণা পেলাম কোয়ান্টাম বলবিদ্যা থেকে। আবার এই বৃত্তাকার, এই যে অরবিটের আকৃতি হচ্ছে বৃত্তাকার, তাহলে এবং অরবিটের আকৃতি বৃত্তাকার, কিন্তু অরবিটালের আকৃতি বিভিন্ন ধরনের, আমরা সেটা আসি। তাহলে আমরা প্রথমে সংজ্ঞাটা ক্লিয়ার করলাম এবং কোথা থেকে ধারণা পেলাম। এবার আসি আমরা এই যে অরবিটাল সহকারী কোয়ান্টাম সংখ্যা,
কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর সাথে সম্পর্কিত, এল এর সাথে সম্পর্কিত। এই সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর সাথে সম্পর্কিত। এই যে এল সমান জিরো হলে আমাদের এস, এল সমান অন হলে আমাদের পি, এল সমান ট্রু হলে আমাদের ডি অরবিটাল, এইখানে পি অরবিটাল ডি অরবিটাল। এই যে এই বিষয়টা এখানে হচ্ছে, তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা যেমন প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মানের সাথে যেমন অরবিট সম্পর্কিত, তেমনি সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মানের সাথে আমাদের অরবিটাল সম্পর্কিত। যেমন এস অরবিটাল, এখানে এস অরবিটাল একটি, এস অরবিটাল একটি, কেন একটি সেটা কিন্তু আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার সাহায্যে উপশক্তি স্তরের মধ্যে যে অরবিটালগুলো আছে সেটা কিন্তু তোমাদের বুঝিয়েছি, যে এস উপশক্তি স্তরে অর্থাৎ এস উপশক্তি স্তর অরবিটালগুলোকে আমরা এস অরবিটাল বলছি, ডি উপশক্তি স্তরের অরবিটালগুলোকে আমরা ডি অরবিটাল বলছি, এবং পি উপশক্তি স্তরের অরবিটালগুলোকে আমরা সেটা কি বলছি, পি অরবিটাল। আমরা দেখেছি এস অরবিটাল একটি, পি অরবিটাল তিনটি এবং ডি অরবিটাল পাঁচটি, এইগুলো কিন্তু তোমাদের একে দেখিয়েছি। এখন তাহলে আমরা যখন পার্থক্য লিখবো অরবিট এবং অরবিটালের, তাহলে তখন আমরা কি বলতে পারি যে অরবিট বৃত্তাকার। এই যে অরবিট বৃত্তাকার আমরা বলেছি যে অরবিট বৃত্তাকার, কিন্তু অরবিটাল বিভিন্ন আকৃতির, অরবিটাল হলো বিভিন্ন আকৃতির। তাহলে এই যে অরবিটাল বিভিন্ন আকৃতির, এই বিভিন্ন আকৃতির কি কি, যেমন এস হচ্ছে আমাদের গোলাকার বা বৃত্তাকার, গোলাকার, পি ডাম্বেল আকৃতির, ডাম্বেল আকৃতির, ডি হচ্ছে ডাবল ডাম্বেল আকৃতির। তাহলে আমরা কি দেখলাম, আমরা যেমন এক বাক্যে বলেছি এস অরবিটাল বৃত্তাকার বা গোলাকার, কিন্তু আমরা কিন্তু পি অরবিটাল কিন্তু ডাম্বেল আকৃতির, ডি অরবিটাল হচ্ছে ডাবল ডাম্বেল আকৃতির। আমরা অরবিটের ক্ষেত্রে বলতে পারি যে অরবিট বৃত্তাকার, কিন্তু অরবিটালের ক্ষেত্রে আমরা কিন্তু নির্দিষ্ট আকৃতি বলতে পারি না। কেন পারি না? কারণ অরবিটালগুলো হচ্ছে বিভিন্ন আকৃতির এবং ত্রিমাত্রিক, অর্থাৎ নিউক্লিয়াসের চারপাশে ত্রিমাত্রিক অঞ্চল। আমি কিছু অ্যানিমেশন পরের ক্লাসে তোমাদের দেখিয়ে দেবো, যে অরবিটালগুলো, এর আগে অরবিটাল চিত্রগুলো কিন্তু তোমাদের দেখিয়েছি। এই যে ত্রিমাত্রিক অঞ্চল, এই ত্রিমাত্রিক অঞ্চলগুলো একটা এস, একটা পি, একটা ডি। এই পি অরবিটাল আবার তিনটি অক্ষ বরাবর বিস্তৃত, পি এক্স, পি ওয়াই, পি জেড। এই আগের ক্লাসে কিন্তু এই যে বিভিন্ন অরবিটালের চিত্র এঁকে তোমাদের দেখিয়েছি। আমাদের ডি অরবিটাল কিন্তু পাঁচটি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অরবিটালগুলো বিভিন্ন আকৃতির এবং অরবিটাল সহকারী কোয়ান্টামের সাথে সম্পর্কিত। এবং আমরা পলির বর্জন নীতি অনুসারে প্রমাণ করেছি যে প্রতিটি অরবিটালের সর্বোচ্চ দুটি ইলেকট্রন থাকতে পারে। কিন্তু অরবিটে আমরা দেখেছি যে অরবিটে 2n স্কয়ার সংখ্যক, এই যে 2n স্কয়ার সংখ্যক ইলেকট্রন থাকতে পারে হচ্ছে অরবিটে। আর অরবিটালে ইলেকট্রন থাকতে পারে কয়টি? অরবিটালে দুইটি, সর্বোচ্চ দুইটি ইলেকট্রন থাকতে পারে এবং বিপরীত স্পিনযুক্ত। একটা অরবিটে দুইটি ইলেকট্রন থাকবে এবং এই দুইটি ইলেকট্রনের স্পিনও হবে কিন্তু বিপরীত। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদের এই যে অরবিট এবং অরবিটালের পার্থক্য, সেই বিষয়টা তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা পরীক্ষার ক্ষেত্রে লেখার ক্ষেত্রে এখানে কি করবে, প্রথমে সংজ্ঞায়ন করবে। যেমন 1 নম্বরে তোমরা যখন পার্থক্য করবে তখন অরবিটের ঘরে লিখবে যে বোর পরমাণু মডেল অনুযায়ী নিউক্লিয়াসের চারদিকে কতগুলো বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে, এই বৃত্তাকার কক্ষপথগুলোকে অরবিট বলা হয়। ডান পাশে অরবিটালে লিখবা যে নিউক্লিয়াসের চারদিকে নির্দিষ্ট ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রন মেঘের ঘনত্ব সর্বাধিক, অর্থাৎ ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বাধিক, সেইটা হচ্ছে অরবিটাল। আবার 2 নম্বরে আসো যে অরবিটের ধারণা পাওয়া যায় বোর পরমাণু মডেল হতে, আর অরবিটালের ধারণা পাওয়া যায় কোয়ান্টাম বলবিদ্যা হতে। অরবিট প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর সাথে সম্পর্কিত, যেমন n সমান 1 হলে প্রথম অরবিট, n সমান 2 হলে দ্বিতীয় অরবিট, n সমান 3 হলে তৃতীয় অরবিট। অপরদিকে অরবিটাল সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর সাথে সম্পর্কিত, l সমান 0 হলে s অরবিটাল, l সমান 1 হলে p অরবিটাল, l সমান 2 হলে d অরবিটাল। তাহলে 3টা গেল। এরপরে তোমরা বলো যে 4 নম্বরে এসে বলো যে অরবিট সমবৃত্তাকার কিন্তু অরবিটাল বিভিন্ন আকৃতির।
যেমন এস গোলাকার, পি ডাম্বেল আকৃতির, ডি ডাবল ডাম্বেল আকৃতির, তাহলে কয়টা হলো? 4টা হলো। 5 নম্বরে এসে বললো যে প্রতিটি অরবিটের সর্বোচ্চ 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে, এই যেখানে n এর মান 1 2 3 4 পূর্ণ সংখ্যা, এবং তাহলে অরবিটালে কি প্রতিটা অরবিটালে 2টি করে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে এবং 2টি ইলেকট্রনের স্পিন বিপরীতমুখী হবে, যেটা পলির বর্জন নীতিতে প্রমাণিত। তাহলে এই ছিল আমাদের অরবিট এবং অরবিটালের পার্থক্য। প্রিয় শিক্ষার্থী, আমরা যে পরমাণুর গঠন অংশ, যে অংশটুকু, সেই অংশটুকু তোমাদের শেষ করেছি। এরপরে তোমাদের বর্ণালীমিতিতে আমরা আসবো। বর্ণালীমিতিতে আমরা প্রথমেই আলোচনা করব তড়িৎচুম্বকীয় বিকিরণ বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তাহলে আমরা আসি এবার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা যখন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন পড়ব, তার আগে আমাদের এখানে খেয়াল করতে হবে, আমরা নামে খেয়াল করতে হবে, আমাদের এখানে ইলেকট্রিক ফিল্ডও আছে এবং ম্যাগনেটিক ফিল্ডও আছে। তাহলে ইলেকট্রোতে কি আছে? একটি ইলেকট্রিক ফিল্ড আছে, ইলেকট্রিক ফিল্ড, আমাদের একটি ইলেকট্রিক ফিল্ড আছে, আর এখানে আছে কি একটা ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো যে একটি ইলেকট্রিক ফিল্ড এবং একটি ম্যাগনেটিক ফিল্ড আছে, অর্থাৎ একটি ইলেকট্রিক ফিল্ড এবং একটা ম্যাগনেটিক ফিল্ডের পারস্পরিক যে মিথস্ক্রিয়া, সেই মিথস্ক্রিয়ায় হচ্ছে একটি রশ্মি নির্গত হয় বা একটি রশ্মির সৃষ্টি হয়, সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তাহলে এই যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এর সংজ্ঞানটা কিভাবে করা যায়? প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, আমরা এইখানে একটু দেখি যে এইটা আমাদের ইলেকট্রিক ফিল্ড, এইটা প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো তোমরা, এবং এই দিকে হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড। এই যে একটা ইলেকট্রিক ফিল্ড, এইটা আমাদের ইলেকট্রিক ফিল্ড, এইটা ইলেকট্রিক ফিল্ড, এবং এইটা যদি আমাদের ম্যাগনেটিক ফিল্ড আমরা ধরি, ম্যাগনেটিক ফিল্ড। এই যে একটা ইলেকট্রিক ফিল্ড, লক্ষ্য করে প্রিয় শিক্ষার্থী, একটা ইলেকট্রিক ফিল্ড, একটা ম্যাগনেটিক ফিল্ড, এই যে একটা ইলেকট্রিক ফিল্ড এবং একটা ম্যাগনেটিক ফিল্ড, তাদের মধ্যে তারা যদি পরস্পর সমকোণে ভাইব্রেট করে, অর্থাৎ একটা ইলেকট্রিক ফিল্ড, এই যে চিত্রের দিকে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, একটা ম্যাগনেটিক ফিল্ড এই দিকে, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড এই দিকে, ইলেকট্রিক ফিল্ড এই দিকে, অর্থাৎ একটা ইলেকট্রিক ফিল্ড এবং একটা ম্যাগনেটিক ফিল্ড যদি পরস্পর সমকোণে ভাইব্রেট করে এবং তাদের ভাইব্রেশন যদি ম্যাচিং করে, তাহলে তাদের সমকোণে একটি রশ্মি নির্গত হয়, যে রশ্মিটা হচ্ছে, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের পারস্পরিক মিথস্ক্রিয়া হচ্ছে। এই যে মিথস্ক্রিয়া হচ্ছে, এই মিথস্ক্রিয়ায় যে রশ্মিটা নির্গত হচ্ছে, এই রশ্মিটাই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, অর্থাৎ এর মধ্যে ইলেকট্রিক ফিল্ডও আছে, ম্যাগনেটিক ফিল্ডও আছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এটা অ্যানিমেশনে আরো পরিষ্কার করে দেখাবো তোমাদের। তাহলে একটি ইলেকট্রিক ফিল্ড এবং একটি তাহলে আমরা সংজ্ঞায়ন কি করব, যে একটি ইলেকট্রিক ফিল্ড এবং একটি ম্যাগনেটিক ফিল্ড পরস্পর যখন সমকোণে ভাইব্রেট করবে, তাদের ভাইব্রেশন যদি ম্যাচিং করে, তাহলে তাদের সমকোণে একটি রশ্মি নির্গত হয়, সেই রশ্মিটাকে আমরা কি বলবো? ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা বাংলায় আমরা এটাকে কি বলবো? তড়িৎচুম্বকীয় বিকিরণ। তাহলে বাংলায় আমরা এটাকে কি বলবো? তড়িৎচুম্বকীয় বিকিরণ। চুম্বকীয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই যে তড়িৎচুম্বকীয় বিকিরণ, এখন পরমাণুতে এই তড়িৎচুম্বকীয় বিকিরণ কিভাবে সৃষ্টি হয়, বা পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড কোথা থেকে আসে? প্রিয় শিক্ষার্থী, এই যে আমরা পরমাণুর নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত, পরমাণুর নিউক্লিয়াস ধনাত্মক চার্জযুক্ত এবং নিউক্লিয়াসের বাইরে কক্ষপথে থাকে ইলেকট্রন। এই যে ইলেকট্রন এবং নিউক্লিয়াস পরস্পরের মধ্যে কি আকর্ষণ, আমি যখন এই অধ্যায়ের শুরুতে দেখিয়েছি যে
প্রোটনগুলো সবগুলাই নেগেটিভ, সবগুলাই পজিটিভ, তাহলে নিউক্লিয়াসে পরপর বিকর্ষণ না করে কিভাবে প্রোটনগুলো পাশাপাশি অবস্থান করে প্রোটনের বিন্যাস আমি তোমাদের দেখিয়েছি। এবং কক্ষপথে যে ইলেকট্রন থাকে সেই ইলেকট্রন নিউক্লিয়াসের আকর্ষণে কেন কেন্দ্র পতিত হয় না সেই বিষয়টা তোমাদের দেখিয়েছি। এখন শুধু যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে নিউক্লিয়াস এবং ধনাত্মক চার্জ এবং ইলেকট্রনের ঋণাত্মক চার্জের মধ্যে যে আকর্ষণটা হচ্ছে, এই আকর্ষণ হচ্ছে এই যে বিপরীতধর্মী আকর্ষণ, এইখানে একটি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, এখানে একটি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। আবার এই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনের যে ঘূর্ণন, এই ঘূর্ণন এখানে একটি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। পরমাণুর মধ্যে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র আছে। পরমাণুর মধ্যে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের মিথস্ক্রিয়ায় তড়িৎ চুম্বকীয় বিকিরণ নির্গত হতে পারে। তাহলে আমরা এই রশ্মিটা আমরা আরো একটি চিত্রের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা চিত্রটা লক্ষ্য করো। এই যে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা হচ্ছে আমাদের, এটা আমরা ধরি আমাদের চৌম্বক ক্ষেত্র, আর একটা হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র। এই যে এই চিত্র থেকে কি দেখতে পাচ্ছি, তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র পারস্পরিক মিথস্ক্রিয়া কিন্তু, এবং তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র কিন্তু 90 ডিগ্রিতে আছে, একটা আর একটার সাথে 90 ডিগ্রিতে আছে। এই যে 90 ডিগ্রিতে থেকে তাদের ভাইব্রেশন ম্যাচিং করছে এবং তার বিপরীতে তাদের সমকোণে একটি রশ্মি নির্গত হয়, রশ্মিটা নির্গত হচ্ছে, সেটা হচ্ছে তড়িৎচুম্বকীয় বিকিরণ। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই যে তড়িৎচুম্বকীয় বিকিরণ, আমাদের সব ধরনের আলোই তড়িৎচুম্বকীয় বিকিরণ। আমরা এই তড়িৎচুম্বকীয় বিকিরণের মাধ্যমে আমরা দেখব যে কোন বর্ণের আলোর এই তরঙ্গ দৈর্ঘ্য কতটুকু, সেটার উপর ভিত্তি করে আমরা এর শ্রেণী বিভাগটা করব। তরঙ্গ দৈর্ঘ্য, তার আগে আমাদের একটু তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা তো আশা করি যে তড়িৎচুম্বকীয় বিকিরণ বিষয়টি তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি তড়িৎচুম্বকীয় বিষয়টি ক্লিয়ার না থাকে, তারপর কোনো সমস্যা থাকলে তোমরা প্রশ্ন করবে, কমেন্ট বক্সে তোমরা তোমাদের প্রশ্ন লিখে দাও, আমরা দেখে উত্তর দেওয়ার চেষ্টা করছি। তাহলে প্রিয় শিক্ষার্থী, তড়িৎচুম্বকীয় বিকিরণ আমরা দেখলাম। তাহলে তড়িৎচুম্বকীয় বিকিরণকে যদি আমি তরঙ্গ দৈর্ঘ্যের ভিত্তিতে ভাগ করি, তার আগে তরঙ্গ দৈর্ঘ্য আমাদের কি সেটা জানতে হবে। তাহলে আমরা দেখি প্রিয় শিক্ষার্থী, আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ সংখ্যা এবং কম্পাঙ্ক। আমরা আজকে এই তিনটা বিষয় তোমাদেরকে ক্লিয়ার করে ক্লাস শেষ করব। তাহলে এই যে আমরা যদি তরঙ্গ চিন্তা করি, তাহলে এইগুলোকে কি বলছি আমরা? এইগুলোকে আমরা বলছি তরঙ্গ খাদ। এটাকে আমরা তরঙ্গ খাদ বলি, বা আমরা এটাকে তরঙ্গ পাদও বলতে পারি, এটাকে আমরা কি বলতে, চূড়া। এইটাকে আমরা কি বলছি? চূড়া বা তরঙ্গ শীর্ষ বলতে পারি, তরঙ্গ শীর্ষ। তাহলে তরঙ্গ শীর্ষ। এখন আমাদের এই তরঙ্গ দৈর্ঘ্যটা কি? তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে পরপর দুটি তরঙ্গ খাদ বা তরঙ্গ চূড়ার মধ্যবর্তী দূরত্ব। এই যে যদি আমরা এই যে একটা তরঙ্গ খাদ, এইটার মধ্যবর্তী দূরত্ব যদি আমরা মাপি, তাহলে সেটা কি হবে? ল্যামডা। আবার এই যে এইটার মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বটা কিন্তু এই যে ল্যামডা, এই ল্যামডার দূরত্ব এবং এই দূরত্বটা কিন্তু সমান, এই দুটো দূরত্ব কিন্তু সমান থাকবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে পরপর দুটি তরঙ্গ খাদ বা তরঙ্গ চূড়া এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে পরপর দুটি তরঙ্গ পাদও
বা তরঙ্গ শীর্ষ। এভাবে আমরা বলতে পারি যে পরপর দুটি তরঙ্গ শীর্ষ এবং পরপর দুটি তরঙ্গ পাদ, এর মধ্যবর্তী দূরত্বটাকে আমরা কি বলতে পারি? এর মধ্যবর্তী দূরত্বটাকে আমরা বলি তরঙ্গ দৈর্ঘ্য। এবং এই যে তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে আমরা কি লিখতে পারি? যে পরপর পরপর দুটি তরঙ্গ শীর্ষ বা তরঙ্গ পাদ এর মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। তাহলে এই যে পরপর দুটি, তাহলে এইটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। একে আমরা কি দ্বারা প্রকাশ করছি? একে আমরা প্রকাশ করছি ল্যামডা দ্বারা। একে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করছি। এই যে এই চিহ্নটার নাম হচ্ছে প্রিয় শিক্ষার্থী ল্যামডা, এর নাম হচ্ছে ল্যামডা। আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করছি। তাহলে এর একক কি? আমরা ন্যানোমিটারে প্রকাশ করতে পারি, তরঙ্গ দৈর্ঘ্যকে মিটারে প্রকাশ করতে পারি, সেন্টিমিটারে প্রকাশ করতে পারি, আমরা অ্যাংস্ট্রমে প্রকাশ করতে পারি। তাহলে আমরা সাধারণত তরঙ্গ দৈর্ঘ্য যত ক্ষুদ্র একক সময় আমরা ন্যানোমিটার এককে প্রকাশ করি। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দেখলাম তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি। এখন এরপরে আসে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ সংখ্যা এবং কম্পাঙ্ক রিলেটেড। আসলে একটা পূর্ণ তরঙ্গ কতটুকু? তাহলে একটা পূর্ণ তরঙ্গ হচ্ছে, এই যে এখানে আমরা একটু মুছে দিই, একটা পূর্ণ তরঙ্গ কতটুকু? একটা পূর্ণ তরঙ্গ হচ্ছে এই যে এই পর্যন্ত আমরা একটা পূর্ণ তরঙ্গ বলতে পারি। এই যে একটা পূর্ণ তরঙ্গ, এই যে এখান থেকে এই পর্যন্ত এইটুকু, অর্থাৎ একটা তরঙ্গ পাদ থাকবে, একটা তরঙ্গ শীর্ষ থাকবে। অর্থাৎ একটা পূর্ণ তরঙ্গের একটা তরঙ্গ পাদ থাকবে, একটা তরঙ্গ শীর্ষ থাকবে। তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে একটি তরঙ্গ। তাহলে একটা তরঙ্গ, এই যে আমরা একটা তরঙ্গ শীর্ষ আছে, একটি তরঙ্গ পাদ আছে। তাহলে তরঙ্গ সংখ্যা হচ্ছে প্রতি একক, ধরলাম এই যে 1 সেন্টিমিটার, এইটা যদি 1 সেন্টিমিটার হয়, এই প্রতি একক দূরত্বে যতগুলো পূর্ণ তরঙ্গ আছে তার সংখ্যাকে আমরা কি বলবো? তরঙ্গ সংখ্যা বলবো। অর্থাৎ প্রতি একক দূরত্বে, এই একক দূরত্বটা সেন্টিমিটার যদি হয় তাহলে প্রতি সেন্টিমিটার, অর্থাৎ প্রতি একক দূরত্বে যতগুলো পূর্ণ তরঙ্গ থাকে, কোনো তরঙ্গ গঠন, এভাবে বলতে পারি কোনো তরঙ্গ গঠনকারী কণা প্রতি একক দূরত্বে যতগুলো পূর্ণ তরঙ্গ সম্পন্ন করে তার সংখ্যাকে আমরা কি বলবো? তরঙ্গ সংখ্যা আমরা বলবো। তাহলে আমরা এর একক কি হচ্ছে? পার সেন্টিমিটার। তাহলে তরঙ্গ সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? তরঙ্গ সংখ্যাকে আমরা প্রকাশ করি নিউ বার দিয়ে। এই নিউ বার দিয়ে আমরা প্রকাশ করব, এবং এর একক হবে পার সেন্টিমিটার। অর্থাৎ প্রতি সেন্টিমিটারে কয়টি পূর্ণ তরঙ্গ? প্রতি সেন্টিমিটারে যদি এখানে 3টি পূর্ণ তরঙ্গ থাকে তাহলে তরঙ্গ সংখ্যা হচ্ছে 3। অর্থাৎ একটি তরঙ্গ গঠনকারী কণা প্রতি প্রিয় শিক্ষার্থী, অর্থাৎ কোনো তরঙ্গ গঠনকারী কণা প্রতি একক দূরত্বে, আমরা তরঙ্গ সংখ্যা পড়ছি, কোনো তরঙ্গ গঠনকারী কণা প্রতি একক দূরত্বে যতগুলো পূর্ণ তরঙ্গ সম্পন্ন করে তার সংখ্যাকে আমরা তরঙ্গ সংখ্যা বলছি। কিন্তু আমরা যদি বলি যে প্রতি সেকেন্ডে কতগুলো পূর্ণ তরঙ্গ সম্পন্ন করলো, তখন সেটাকে আমরা কি বলবো? কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্ক আমরা দেখি যে প্রতি সেকেন্ডে, অর্থাৎ প্রতি সেকেন্ডে কতগুলো। তাহলে এখানে যে বিষয়টা হচ্ছে যে আমরা এই যে আমরা কম্পাঙ্ক ইজিক্যাল টু সি বাই ল্যামডা আর নিউ বার ইজিক্যাল টু 1 বাই ল্যামডা, আমরা এই সমীকরণগুলো পেয়েছি। কিভাবে পেলাম? তাহলে এই যে কম্পাঙ্ক হচ্ছে যে এই যে আমাদের একটা পূর্ণ তরঙ্গ, অর্থাৎ কোনো তরঙ্গ গঠনকারী কণা প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ সম্পন্ন করে তার সংখ্যাকে আমরা কি বলবো? কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্ক একক কি হচ্ছে? পার সেকেন্ড। অর্থাৎ প্রতি সেকেন্ডে কতগুলো পূর্ণ তরঙ্গ সম্পন্ন করে পার সেকেন্ড। তাহলে এই যে আমাদের কম্পাঙ্ক হচ্ছে এই যে পার সেকেন্ড, তরঙ্গ সংখ্যা হচ্ছে আমাদের পার সেন্টিমিটার, এবং এটাকে আমরা যদি সেন্টিমিটারে ধরি তাহলে এই এককগুলা কিভাবে আসলো সেই বিষয়টা আবার একটু ক্লিয়ার করলাম। তাহলে আমরা আবার একটু সামারিটা নিই। তাহলে তরঙ্গ হচ্ছে কি? তরঙ্গ কম্পাঙ্ক কি? যে কোনো তরঙ্গের পরপর দুটি পাদবিন্দু, অর্থাৎ এই যে পরপর দুটি পাদবিন্দু
শীর্ষবিন্দু অথবা পরপর দুটি পাদবিন্দুর এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এবং এই প্রতি একক দূরত্বে যতগুলো, এই যে আমরা একটা পূর্ণ তরঙ্গ দেখেছি, প্রতি একক দূরত্বে যতগুলো পূর্ণ তরঙ্গ সম্পন্ন করে তার সংখ্যা হচ্ছে তার তরঙ্গ সংখ্যা, এবং এই তরঙ্গ গঠনকারী কণা প্রতি সেকেন্ডে কতগুলো পূর্ণ তরঙ্গ সম্পন্ন করে তার সংখ্যাকে আমরা কি বলবো? কম্পাঙ্ক। তাহলে আমরা এই তিনটি বিষয় দেখলাম। পরবর্তী ক্লাসে আমরা এই তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে তড়িৎচুম্বকীয় বিকিরণ কত প্রকার সেই শ্রেণী বিভাগটা তোমাদের দেখাবো। আশা করি তোমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম, অরবিটাল কি, তাদের পার্থক্য, এবং তড়িৎচুম্বকীয় বিকিরণ এবং এই বিকিরণ যে তরঙ্গ, সেই তরঙ্গ ভালোভাবে পড়তে হলে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ সংখ্যা এবং কম্পাঙ্ক জানা দরকার। তার একক কেন পার সেকেন্ড হচ্ছে, কেন পার সেন্টিমিটার হচ্ছে, কেন এটা শুধু সেন্টিমিটার বা ন্যানোমিটার হচ্ছে, সেই বিষয়টাও তোমাদের ব্যাখ্যা করা হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছ, এবং পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখো এবং বাসায় বসে অনুশীলন করো। ধন্যবাদ সবাইকে।